৫ অগস্টে হাসিনার পালিয়ে যাওয়ার পরে সারা দেশে একটি তাণ্ডব শুরু হয়। বিশেষ করে ঢাকা শহরে যে বিভিন্ন ধরনের ভাস্কর্য, বিভিন্ন প্রতিকৃতি এগুলো ভেঙে ফেলতে দেখি আমরা। বিশেষ করে শেখ মুজিবের যে প্রতিকৃতি যেগুলো ছিল সেগুলোকে ভাঙচুর করতে দেখা যায়। তাকে সেই প্রতিকৃতিগুলোর গলায় দড়ি দিয়ে টেনে নামাতে দেখি আমরা। তারপর ৩২ নম্বরে যে শেখ মুজিবের বাসভবন, সেই বাসভবন যেটাকে জাদুঘর হিসেবে পরিণত করা হয়েছিল, সেটিও ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করে পুরো বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এখানে তখন একটি ন্যারেটিভ ছিল যে ফ্যাসিবাদের পতনে ফ্যাসিস্টের নির্মিত যে প্রতিকৃতি, যে ভাস্কর্য, এগুলোর প্রতি স্বাভাবিক কারণেই মানুষের আক্রোশ থাকবে এবং মানুষ ওই প্রতিকৃতিগুলোকে ফ্যাসিস্টের প্রতিকৃতি হিসেবেই দেখবে। ট্রু, ফ্যাসিবাদের প্রতীক মানুষ ভাঙবে, এতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু একটি জায়গায় বোধহয় আমরা ভুল করেছিলাম, একটি হিসাবে বোধহয় আমাদের গোলমাল ছিল। সেটি হচ্ছে ওখানে ওই যে মানুষগুলো যারা ওই মূর্তিগুলো ভেঙেছে, ওই প্রতিকৃতিগুলো ভেঙেছে, যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে, আপনি কি মনে করেন তারা সবাই ফ্যাসিবাদের প্রতীক ভাঙছি এই বোধ থেকে ভাঙতে গিয়েছিল, আগুন লাগাতে গিয়েছিল? নো, আমি তা মনে করি না। ওখানে দু ধরনের মানুষ ছিল, যারা আসলেই ফ্যাসিবাদের প্রতীক ভাঙতে গিয়েছিল এবং আরেকটি অংশ ছিল যারা এই ভাস্কর্য, এই প্রতিকৃতি, এই মুরাল, এগুলোকে যারা পছন্দ করে না, এগুলোকে যারা মনে করে তাদের ধর্মের বিরুদ্ধে, তাদের সংস্কৃতির বিরুদ্ধে, তাদের বোধ, তাদের বিশ্বাসের বিরুদ্ধে, এই গোষ্ঠীটিও ছিল এবং তাদেরকে ওই ভাঙচুরে সক্রিয়ভাবে পাঠানো হয়েছিল। আপনারা তার পরবর্তীতে যদি দেখেন যে সারা বাংলাদেশে আমরা দেখলাম মাজার ভাঙা শুরু হলো এবং সেই মাজার ভাঙা কিন্তু এখনো চলছে এবং এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা তেমন জোরালো কোনো পদক্ষেপ আমরা দেখিনি, আমরা কোনো ব্যবস্থা নিতে কিন্তু দেখিনি। ওই যে ৫ অগস্টের ওই দিন যারা ভাঙচুরের সাথে জড়িত ছিল, যে অংশটা সো-কল্ড তৌহিদি জনতা, সারা দেশে একটা মব হিসেবে সারা দেশটাকে একটা অস্থির একটা তাণ্ডবের মধ্য দিয়ে তারা আমাদেরকে, যারা আমরা একটা স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক সময়কে যারা প্রত্যাশা করি, তাদের জন্য আসলে এই বিষয়গুলো মেনে নেওয়া খুবই কষ্টের এবং যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, যে প্রধান উপদেষ্টা, ইউনূস সরকারের নেতৃত্বে গঠিত যে উপদেষ্টা মণ্ডলী, এরা সবাই, এই সরকারটি এই বিষয়গুলো হতে দিয়েছে, তারা প্রশ্রয় দিয়েছে। তাদের কোনো জোরালো ভূমিকা, তাদের কোনো জোরালো ভয়েস আমরা শুনিনি, আমরা দেখিনি। এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার রেজিমে যে জিনিসটি ছিল, একই সাথে এই সকল তৌহিদি জনতা, এই মোল্লা গোষ্ঠী, এই ইসলামিস্ট, ফ্যাসিবাদী ইসলামিস্ট গোষ্ঠী, এদেরকে একই সাথে হাসিনা রেজিম ভয় এবং প্রশ্রয় এই দুটির মধ্যে রেখেছিল। তার যখন প্রয়োজন হয়েছিল তখন এক ধরনের চাপের মধ্যে এদেরকে রেখেছিল এবং সে যখন তার রাজনীতির স্বার্থে সে যখন মনে করেছে এখন এদেরকে লেলিয়ে দেওয়া যায়, দিয়েছে। কিন্তু ৫ অগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটা ব্যবস্থা, নতুন একটা সরকার আমরা পেলাম, এই সরকার আসার পরে ওরা ওই যে ভয়টা, যেটা এখানে ভয়টা বলতে আমি বলছি যে সরকার বা রাষ্ট্র থেকে যারা দুষ্কৃতিকারী, যারা হচ্ছে যে আইনের শাসনের বিপক্ষে দাঁড়িয়ে বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে, তাদের প্রতি রাষ্ট্রের যে জিরো টলারেন্স, আমি সেটাকেই বলছি ভীতি। এখানে এই জিনিসটি, এই ভীতিটি ৫ অগস্টের পরের সরকার এক অর্থে তুলে নিয়েছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটছে এবং যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে শক্তি, জামায়াতে ইসলাম এবং তৎকালীন ছাত্র সংঘ এবং বর্তমান ছাত্র শিবির, এই গোষ্ঠীগুলো, তাদেরকে আমরা দেখলাম ইউনূস সরকারের আমন্ত্রণে সামনের সারিতে বসতে দেখলাম এবং ইনক্লুসিভ সোসাইটির নামে তারা এদেরকে একসাথে নিয়ে তারা মনে করলো যে তারা একটা সমাজ বিনির্মাণ করবে এবং এই আশকারা, এই প্রশ্রয় পেয়ে এরা যা খুশি তাই বলা শুরু করে দিয়েছে। এরা আমাদের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলছে, এরা জাতীয় পতাকা পরিবর্তন করতে চায়, এরা ইভেন আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়েও তাদের যে একটা বয়ান সেই ৭১ সালে ছিল, সেটি তারা এখনো বলে যাচ্ছে এবং আমরা সেটা দেখছি। এটা তো আমরা হতে দিতে পারি না। জামাতে ইসলাম, এই ফ্যাসিস্ট শক্তি,
এই রাজাকারের দল, এই আলবদরের দল, এদেরকে আমরা সোসাইটিতে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না, কোনোভাবেই এদেরকে আমরা টলারেট করতে পারি না যতক্ষণ না তারা তাদের যে কৃতকর্ম ৭১-এ তারা করেছিল এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষের সাথে ধর্মের নামে যে রাজনীতির মধ্য দিয়ে তারা যে একটা অরাজক একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, এইগুলো থেকে তারা বের হয়ে না আসতে পারলে তাদের সাথে করে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমি বলতে চাই, গতকাল মাহফুজ আলম এবং অন্যান্য উপদেষ্টারা জামাতকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছে, যদিও সেখানে ওই ভাসুরের নাম মুখে না নেওয়ার মতো করে জামাতের নাম মেনশন করেনি। তারপরে আমি বলবো এটি একটি ভালো পদক্ষেপ এবং সরকারের তরফ থেকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে অপপ্রচার, যে বিভ্রান্তিমূলক কথাবার্তার বিরুদ্ধে যে একটা স্টেটমেন্ট এসছে, এটি খুবই আশাব্যঞ্জক এবং আশা করব যে সরকার এটা তাদের, বিশেষ করে এই ছাত্র উপদেষ্টা নাহিদ আসিফ, মাহফুজ, এরা এটাকে কৌশল হিসেবে না নিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশের যে অস্তিত্ব, বাংলাদেশের যে জন্মের যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে তারা কম্প্রোমাইজ করবে না, আপোষ করবে না, এই বিষয়টি তাদের যেন মাথায় থাকে এবং তারা আসলে সত্যিকার অর্থে এটা মিন করেছে আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই। এবং তারা এই যে মব, এই যে সকল তৌহিদি জনতা যারা গতকালকেও একটি নারীদের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে দেয়নি, সেখানে বাধা দিয়েছে, এদের বিরুদ্ধেও এরা সরাসরি সরকারের হস্তক্ষেপ থাকবে এবং এই গোষ্ঠীকে দমন করার জন্য তাদের সরকারের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো গ্রহণ করবে এবং এদেরকে যদি এখনই দমন করা না হয়, যে জিনিসগুলো ঘটতে পারে, এদেরকে যদি আমরা এই সকল তৌহিদি জনতাকে যদি দমন করা না যায়, এইখানে সেই প্রাক্তন ফ্যাসিস্ট যে শক্তি, এদের যে ন্যারেটিভ যে আমরা ক্ষমতায় না থাকলে এই বাংলাদেশ মোল্লাতন্ত্রের পক্ষে চলে যাবে, এটা একটা জঙ্গি রাষ্ট্র হবে, এটা একটা সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে এবং এইখানে প্রগতিশীল সেকুলার উদার মানুষের বসবাসযোগ্য থাকবে না এই দেশ, তাদের ওই বক্তব্যটাই আসলে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ অসহায়ের মতো বা এক ধরনের জনগণ উপায়হীন হয়ে এমনও হতে পারে সেই তাদের প্রতি আবার যে সমর্থন, সেই সমর্থনের জায়গায় চলে যেতেও পারে, যেটা আলটিমেটলি দেশের জন্য, মানুষের জন্য খুব ভয়ঙ্কর হবে। আমরা চাইবো না যে পতিত ফ্যাসিস্ট গণহত্যার সাথে জড়িত, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণহত্যা সংগঠিত হয়েছে, যে নৃশংস খুনগুলো তারা ঘটিয়েছে, এই গোষ্ঠী, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী গোষ্ঠী, হ্যাঁ, এরা আবার এই দেশে আসবে, এই দেশে এসে ক্ষমতায় যাবে এবং আমাদেরকে আবার একটা ফ্যাসিস্ট শাসনের অধীন করবে। এইটা আমাদের কাম্য হতে পারে না। আমরা সবাই এই বিষয়টিকে খুব আমাদের চিন্তার ভেতরে, আমাদের বোধের জায়গায় নিয়ে আমরা চিন্তা করে দেখব আসলেই তাদেরকে আমরা আবার এই সোসাইটিতে, এই ফ্যাসিস্টকে আবার আমরা এই সোসাইটিতে অংশগ্রহণ করতে বা আমাদেরকে শাসন করতে দিতে পারি কিনা বা দেওয়া উচিত কিনা। এই তৌহিদি জনতা, এই মব যারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ইতোমধ্যে, এদেরকে দ্রুত দমন করতে হবে। এদের যে অপরাধ, সেই অপরাধের এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদেরকে। এবং তারও আগে যেটা করতে হবে, এই মব দমন করার জন্য প্রয়োজনে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা উপদেষ্টা আছেন, তারা সরাসরি এইসব আয়োজনগুলোতে অংশগ্রহণ করবেন। এই যে দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে কনসার্টও হতে দেওয়া হচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে উপদেষ্টাদের, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের অংশগ্রহণ করতে এবং তাদের মাধ্যমে এগুলোর উদ্বোধন হতে হবে, যাতে করে এই মেসেজটি তারা পায় যে এই বিষয়গুলো, এই নারীদের ফুটবলে অংশগ্রহণ, মানুষের যে বিনোদনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মানুষকে তাদের অবাধ অ্যাক্সেস থাকবে এবং তাদের এই স্বাধীনতা থাকবে। তারা কনসার্ট করবে না পার্টি করবে, এই বিষয়গুলোতে কেউ বাধা দিতে পারবে না। এই বিষয়গুলো, এই মেসেজটি সরকারের উপর মহল থেকে দিতে হবে এবং তাদেরকেও অংশগ্রহণ করতে হবে, এই জায়গাগুলোতে গিয়ে উদ্বোধন করতে হবে, থাকতে হবে, এর সাথে অংশ নিতে হবে। তাহলেই আমি মনে করি যে এই যে মব, এই যে সকল তৌহিদি জনতা এবং তাদের যে কর্মকাণ্ড, এই যে মাজার ভাঙা ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। না হলে খুব গভীর একটা সংকটের মধ্যে আমাদের দেশটি পড়ে যাবে এবং সেখান থেকে উদ্ধার পাওয়া আরো কঠিন থেকে কঠিনতর হবে।